ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে যে লেকচারটা, এই লেকচারে আমরা সাধারণত রুই ফিশের যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম সেটা নিয়ে ডিসকাস করব। তো আমরা জানি রুই ফিশের যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম সেটা তিনটা পার্ট নিয়ে তৈরি। একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে ব্লাড ক্যাপিলারিস। ব্লাড ক্যাপিলারিস আবার তিন ধরনের হয়, একটা আর্টারি, একটা ভেন, একটা ক্যাপিলারিস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো ওর যে ব্লাডটা সাধারণত রেড কালারের হয় এবং ব্লাডের দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় প্লাজমা, একটাকে বলা হয় ব্লাড কর্পাসেল। ব্লাড কর্পাসেলের মধ্যে দুই ধরনের কর্পাসেল আমরা দেখতে পাই, একটা হচ্ছে আরবিসি যেটাকে বলা হচ্ছে ইরেথ্রোসাইট, একটা বলছে ডাব্লিউবিসি যেটাকে বলা হয় এমিবয়েড লিউকোসাইট। এটা হচ্ছে ব্লাড রিলেটেড ইনফরমেশন, সাধারণত এটা এমসিকিউতে আসে, একটু দেখে রাখতে হবে। তো সিকিউর জন্য যে কোয়েশ্চেনগুলো প্রথমত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্র অ্যান্ড ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ দ্য হার্ট অফ রুই ফিশ। তো রুই ফিশের হার্ট যদি স্ট্রাকচার করে ডিসক্রাইব করতে বলে তাহলে আপনি দেখবেন প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে রুই ফিশের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। কেন? কারণ রুই ফিশের হার্টের ভিতর দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পাস করতে পারে, কোনো অক্সিজেন পাস হয় না। যেহেতু শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পাস হয় ওই জন্য রুই ফিশের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। এখন যদি স্ট্রাকচার নিয়ে যদি আমরা ডিসক্রাইব করি, প্রথমত হচ্ছে চেম্বার। রুই ফিশের হার্টে মেনলি দুটো চেম্বার আছে, একটা চেম্বার হচ্ছে এট্রিয়াম, এই যে এট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকেল। এই যে দুটো চেম্বার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকেল। তাহলে দ্য হার্ট অফ দ্য রুই ফিশ ইজ টু চেম্বার। এখন যদি এট্রিয়ামের কথা বলি, এট্রিয়ামের ওয়ালটা সাধারণত থিন হয় এবং এট্রিয়াম থেকে ডিঅক্সিনেটেড ব্লাডটা ভেন্ট্রিকেলে যায়। কিন্তু ভেন্ট্রিকেলের ওয়ালটা থিক হয়, তার কারণ হচ্ছে ভেন্ট্রিকেল ব্লাডটা পাম্প করে টুয়ার্ডস দ্য গিলসের দিকে পাস করে। যেহেতু ডিস্টেন্সটা বেশি ওই জন্য ভেন্ট্রিকেলের ওয়ালটা একটু থিক হয়। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম, রুই ফিশের হার্টের চেম্বার হচ্ছে টোটাল দুটো, একটা হচ্ছে এট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকেল গেল। তারপর তার একটা সাব চেম্বার আছে, সাব চেম্বার হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসটা সাধারণত এট্রিয়ামের সাথেই কানেক্ট থাকে। আর এরপরে তার যে ভেন্ট্রাল অ্যাওর্টা আছে, ভেন্ট্রাল অ্যাওর্টার বেসটা সোয়েল আপ হয়ে একটা স্ট্রাকচার ফর্ম করে যেটাকে বলে ভালভাস আর্টেরিওসাস। তাহলে আমাকে যদি ডিসক্রাইব করতে বলে স্ট্রাকচার অফ দ্য হার্ট, প্রথমে বলবো চেম্বার দুটো, একটা হচ্ছে এট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকেল। তারপর সেকেন্ড পয়েন্ট সাব চেম্বার একটা, যেটাকে বলছি আমরা সাইনাস ভেনোসাস। এবং থার্ড পয়েন্ট যেটা, সেটা একটা এক্সট্রা পার্ট থাকে যেটাকে বলে ভালভাস আর্টেরিওসাস, যেটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার। অর্থাৎ ভেন্ট্রাল অ্যাওর্টা হচ্ছে যে অ্যাওর্টা সাধারণত ডিঅক্সিনেটেড ব্লাডটা গিলসে, সামনের দিকে গিলসে ট্রান্সপোর্ট করবে, সেটাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টার বেসটা সোয়েল আপ হয়ে যে স্পেশাল স্ট্রাকচারটা ফর্ম করছে তাকে বলছে ভালভাস আর্টেরিওসাস। তাহলে এই তিনটা পয়েন্ট আমরা ডিসক্রাইব করলাম। এরপর হচ্ছে ভালভ। রুই ফিশের হার্টে টোটাল তিনটা ভালভ আছে, তিন ধরনের ভালভ আছে। একটাকে বলা হচ্ছে সাইনোএট্রিয়াল ভালভ। সাইনোএট্রিয়াল ভালভের পজিশন হচ্ছে ইন বিটুইন সাইনাস ভেনোসাস অ্যান্ড এট্রিয়াম। তাহলে এটার কাজ কি? ইট ট্রান্সপোর্ট ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম সাইনাস ভেনোসাস টু এট্রিয়াম। সেকেন্ড যে ভালভটা আছে এটা হচ্ছে এই ভালভটা, এটা এট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে জয়েনিংয়ে আছে, ওই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভের পজিশন হচ্ছে ইন বিটুইন এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল, আর এটা ফাংশন হচ্ছে টু ট্রান্সপোর্ট ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম এট্রিয়াম টু ভেন্ট্রিকেল। লাস্ট যে ভালভটা আছে সেটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলো ভালভাস ভালভ। এই ভালভটার পজিশন হচ্ছে ইন বিটুইন ভেন্ট্রিকেল অ্যান্ড ভালভাস আর্টেরিওসাস। ভেন্ট্রিকেল থেকে আসছে ভেন্ট্রিকুলার আর ভালভাস থেকে আসছে ভালভাস, ওই জন্য এই ভালভটাকে বলা হয় ভেন্ট্রিকুলার ভালভাস ভালভ। এই ভালভের কাজ হচ্ছে হেল্পস টু ট্রান্সপোর্টেশন অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ভেন্ট্রিকেল টু ভালভাস আর্টেরিওসাস। সো এটা হচ্ছে মূলত এই তোমার রুই ফিশের হার্টের স্ট্রাকচার। পরীক্ষা আসলে ফিগারটা ড্র করে এই স্ট্রাকচারটা ডিসক্রাইব করে দেবে। তাহলে এটা গেল। তো ইন টোটাল বিষয়টা এখানে দেওয়া আছে স্লাইডের মধ্যে, একটু দেখে নেব। তারপর তাকে কেন ভেনাস হার্ট বলা হয় আমি কিছুক্ষণ আগেই বলেছি, এই হার্টের ভিতর দিয়ে শুধুমাত্র ডিঅক্সিনেটেড ব্লাড পাস হয়, যার কারণে তাকে বলা হচ্ছে ভেনাস হার্ট।
তারপর আসো তার যে ব্লাড সার্কুলেটরি সিস্টেমটা যদি ডেসক্রাইব করতে বলে, রুই ফিশের ব্লাড সার্কুলেটরি সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্টেরিয়াল সিস্টেম, একটা হচ্ছে ভেনাস সিস্টেম। আর্টেরিয়াল সিস্টেম কাকে বলে? দ্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম হোয়ার deoxygenated blood moves from heart to gills and oxygenated blood moves from gills to body is called arterial system. অর্থাৎ যে ব্লাড সার্কুলেটরি সিস্টেমে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ব্লাডটা প্রথমে হার্ট থেকে গিলে যাবে এবং গিলে যাওয়ার পরে ডিঅক্সিনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে যাবে, পরে অক্সিজেন নিয়ে ব্লাডটা গিলস থেকে বডিতে যাবে, সেটাকে বলছে আর্টেরিয়াল সিস্টেম। তো যার কারণে আর্টেরিয়াল সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টেরিয়াল সিস্টেম আর একটা হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টেরিয়াল সিস্টেম। তো অ্যাফারেন্ট মানে হচ্ছে কি ভিতরের দিক, বাইরে থেকে ভিতরে যায়, আর ইফারেন্ট মানে হচ্ছে ভিতর থেকে বাইরে যায়। তাহলে কার বাইরে থেকে ভিতরে যায়? সেটা হচ্ছে গিলসের। তাহলে যদি ডিঅক্সিনেটেড যে আর্টেরিয়াল সিস্টেমে ডিঅক্সিনেটেড ব্লাডটা গিলসের বাইরে থেকে গিলসের ভিতরে যাবে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল সিস্টেম। আর যে আর্টেরিয়াল সিস্টেমে অক্সিজেনেটেড ব্লাডটা গিলস থেকে বডিতে যাবে, সেটাকে বলছি ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টেরিয়াল সিস্টেম। গেল। এরপর যে ভেনাস সিস্টেম কাকে বলে? ভেনাস সিস্টেমে সবসময় ডিঅক্সিনেটেড ব্লাডই ক্যারি হবে এবং সেটা বডি থেকে হার্টে। তাহলে বডি থেকে ডিঅক্সিনেটেড ব্লাডটা হার্টে যাওয়ার সিস্টেমটাকে বলা হচ্ছে ভেনাস সিস্টেম। আশা করি এটা পারা যাবে। এবং পরীক্ষায় আপনার আসে অ্যাফারেন্ট আর্টেরিয়াল সিস্টেম ডেসক্রাইব করতে বলে, অথবা ইফারেন্ট আর্টেরিয়াল সিস্টেম ডেসক্রাইব করতে বলে, অথবা ফুল আর্টেরিয়াল সিস্টেমটা ডেসক্রাইব করতে বলে। তো সেক্ষেত্রে যদি বলে তাহলে আমরা কী করবো? খেয়াল করে দেখো, এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, ফার্স্ট ফিগারটা হচ্ছে অ্যাফারেন্ট, সেকেন্ড ফিগারটা হচ্ছে ইফারেন্ট। আমি একটু যদি বুঝাই বলি, এটা হচ্ছে হার্ট। এই হার্টের উপরের দিকে এই সোয়েলেন পার্টটাকে বলছে বালভাস আর্টেরিওসাস। এই বালভাস আর্টেরিওসাস থেকে যে ডাকটা উপরের দিকে গেছে সেটাকে বলছে ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টার ভিতর দিয়ে ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি হবে। ভেন্ট্রাল অ্যাওর্টা গিলসে যাওয়ার পরে কিছু ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে যায়। এই ব্রাঞ্চগুলোকে বলা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি। তো একটু খেয়াল করে দেখো, এখানে গিলস আছে টোটাল 4টা, 1 2 3 4 এক পাশে। তাহলে ওই পাশেও গিলস আছে কয়টা? 4টা, টোটাল 8টা গিলস আছে, মানে 4 পেয়ার্স। যার কারণে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে টোটাল ব্রাঞ্চ বের হবে 4 পেয়ার, 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার। তাহলে ফার্স্ট পেয়ার অফ ব্রাঞ্চগুলোকে বলছি আমরা ফার্স্ট অ্যাফারেন্ট আর্টারি, তারা যাবে প্রথম গিলসে। তারপরটাকে বলছি সেকেন্ড অ্যাফারেন্ট আর্টারি, সেটা যাবে সেকেন্ড গিলসে। তারপরটাকে বলছি থার্ড অ্যাফারেন্ট আর্টারি, সেটা যাবে থার্ড গিলসে। তারপরটাকে বলছি ফোর্থ অ্যাফারেন্ট আর্টারি, সেটা যাবে ফোর্থ গিলসে, এবং তারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে। তাহলে আমরা যদি একটু সামারি করি, কি দেখতে পাচ্ছি? হার্ট থেকে প্রথমে তৈরি হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা গিলসে যাওয়ার পরে 4 পেয়ার্স অফ ব্রাঞ্চ তৈরি করবে, যাদেরকে বলছি অ্যাফারেন্ট আর্টারি। এবং এই 4 পেয়ার্স অফ অ্যাফারেন্ট আর্টারি 4 পেয়ার্স অফ গিলসে ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে যাবে। আর এই সিস্টেমটাকে বলছি আমরা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। এবং তারা এই ডিঅক্সিনেটেড ব্লাডটা গিলসে যাওয়ার পরে গিলস থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিবে এবং সেখানে অক্সিজেন ইনহেল হবে। তো যখন গিলস অক্সিজেন ইনহেল করবে, তখন এই অক্সিজেনটা পাশের ফিগারে দেখতে পাচ্ছি, অক্সিজেনটা গিলস থেকে বডিতে যাবে। তো বডিতে পাঠানোর, গিলস থেকে বডিতে পাঠানোর সিস্টেমটাকে বলছি ইফারেন্ট ব্রাঙ্কিয়াল সিস্টেম। তো একটু খেয়াল করে দেখো, তাহলে এখন এই পার্টের উপরে, এটাতে অ্যাফারেন্ট আর্টারি ছিল, কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেছিলো। এরপরে যখন কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিয়ে অক্সিজেনেটেড হয়ে গেল, এই অক্সিজেনটাকে ক্যারি করার জন্য প্রত্যেকটা গিল থেকে আরেকটা করে ব্রাঞ্চ বের হবে। এই ব্রাঞ্চটাকে বলছি আমরা ইফারেন্ট আর্টারি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইফারেন্ট আর্টারি, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সেপারেটলি ডর্সাল সাইডে একটা ব্রাঞ্চের সাথে অ্যাড হবে, যেটাকে বলা হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা। আর থার্ড এবং ফোর্থ প্রথমে নিজেরা জয়েন হবে, তারপর কম্বাইনলি অ্যাটাচ হবে ল্যাটারাল অ্যাওর্টার সাথে। জিনিসটা বুঝে নাও, আবার একটু বলছি। এই 4 পেয়ার গিলস থেকে 4 পেয়ার ইফারেন্ট আর্টারি বের হবে। এই 4 পেয়ার ইফারেন্ট আর্টারি
ল্যাটারাল সাইডে একটা আর্টারির সাথে যুক্ত হবে, যেটাকে বলছে ল্যাটারাল অ্যাওর্টা। তো ল্যাটারাল অ্যাওর্টার সাথে ফার্স্ট ইফারেন্ট এবং সেকেন্ড ইফারেন্ট ডিরেক্টলি জয়েন হবে, বাট থার্ড এবং ফোর্থ প্রথমে নিজেদের মধ্যে জয়েন হবে, তারপর ল্যাটারাল অ্যাওর্টার সাথে জয়েন হবে। তাহলে এটা হলো এক পাশের ঘটনা। অন্য পাশ থেকে যে চারটা ইফারেন্ট আসবে, এই চারটে ইফারেন্টগুলো ওই পাশের ল্যাটারাল অ্যাওর্টার সাথে কী হবে, জয়েন হবে। জয়েন হওয়ার পরে তারা এখানে একটা সেমি সার্কুলার স্ট্রাকচার ফর্ম করছে, যেটাকে বলা হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। এই সার্কিউলাস সেফালিকাস উপরের দিকে যাবে হেড রিজিয়ানে, আর নিচের দিকে যাবে বডির আদার পার্টসে। এই বডির আদার পার্টসে যাওয়ার কম্বাইন্ড অ্যাওর্টাটাকে বলছি আমরা ডর্সাল অ্যাওর্টা। এই ডর্সাল অ্যাওর্টা সাধারণত অক্সিজেনটা ক্যারি করে নিয়ে যায়, অক্সিজেনটা ক্যারি করে বডির বিভিন্ন পার্টসে নিয়ে যাবে। বডির বিভিন্ন পার্টসে নিয়ে গেলে এই ডর্সাল অ্যাওর্টার ব্রাঞ্চগুলোর বিভিন্ন নাম হবে। এই বিভিন্ন নামগুলো যদি আমরা একটু এক্সপ্লেন করি, তাহলে আমরা দেখতে পাবো ডর্সাল অ্যাওর্টা থেকে যে ব্রাঞ্চগুলো বের হয় তার মধ্যে কয়েকটা মেন ব্রাঞ্চ হচ্ছে। একটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, যেটা পেক্টোরাল ফিনে বা থোরাসিক পার্টে অক্সিজেন ক্যারি করে। সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারি, যেটা ডাইজেস্টিভ ক্যানেল, লিভার, স্টোমাক এবং স্প্লিনে অক্সিজেন ক্যারি করে। প্যারাইটাল আর্টারি বডি ওয়ালে অক্সিজেন ক্যারি করে। রেনাল আর্টারি কিডনিতে অক্সিজেন ক্যারি করে। ইলিয়াক আর্টারি প্যালভিক গার্ডেল এবং প্যালভিক ফিনে অক্সিজেন ক্যারি করে। কর্ডাল আর্টারি কর্ডাল ফিনে অক্সিজেন ক্যারি করে। তো অনেক সময় এখান থেকে যে কোনো একটা এমসিকিউ আসে, যদি বলা হয় পেক্টোরাল ফিনে কোন আর্টারি অক্সিজেন ক্যারি করে বলতে হবে, যদি বলা হয় ডাইজেস্টিভ ক্যানেল বা লিভারে কোন আর্টারি ক্যারি করে বলতে হবে, যদি বলা হয় প্যালভিক ফিন বা প্যালভিক গার্ডেলে কে ক্যারি করে সেটা এখান থেকে বলতে হবে। তা আশা করি এগুলো এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে আপনি আনসারটা করতে পারবেন। তাহলে এর মাধ্যমে আমরা অ্যাফারেন্ট আর্টেরিয়াল সিস্টেমটা ডিসক্রাইব করলাম। এরপর যদি বলা হয় ভেনাস সিস্টেম ডিসক্রাইব করুন, তো ভেনাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করে। ভেনাস সিস্টেম কাকে বলে? দ্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম থ্রু হুইচ ডিঅক্সিজেনেটেড ব্লাড মুভস ফ্রম বডি টু হার্ট, অর্থাৎ বডি থেকে হার্টে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করবে যে সিস্টেমটা, তাকে আমরা বলছি ভেনাস সিস্টেম। তার মধ্যে যদি কোনো একটা অর্গান থেকে ডিরেক্টলি হার্টে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে নিয়ে যায়, সেটাকে বলবো সিস্টেমিক ভেনাস সিস্টেম। আর যদি কোনো একটা অর্গান থেকে, মনে করলাম ডাইজেস্টিভ সিস্টেম, সেখান থেকে হার্টে যাওয়ার সময় ডিরেক্টলি না গিয়ে যদি একটা ইন্টারমিডিয়েট অর্গান, মনে করো লিভারের ভিতর দিয়ে গেল, তখন তাকে বলবো পোর্টাল সিস্টেম। তাহলে আমি আবার বলছি, ভেনাস সিস্টেম মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করবে বডি থেকে হার্টে। তাহলে বডি থেকে হার্টে যদি ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে নিয়ে যায় ব্লাড, তখন তাকে বলবো সিস্টেমিক ভেনাস সিস্টেম। আর যদি কোনো একটা অর্গান থেকে, বডির কোনো একটা অর্গান থেকে ডিরেক্টলি হার্টে না গিয়ে একটা ইন্টারমিডিয়েট অর্গানের ভিতর দিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড রিলেটেড ব্লাড, তখন ওই সিস্টেমটাকে বলবো পোর্টাল সিস্টেম। ইন্টারমিডিয়েট অর্গানটা যদি লিভার হয়, তখন ওই পোর্টাল সিস্টেমকে বলবো হ্যাপাটিক পোর্টাল। আর যদি কিডনি হয়, তখন তাকে বলবো রেনাল পোর্টাল সিস্টেম। রুই মাছে হ্যাপাটিক পোর্টাল সিস্টেমও দেখা যায়, রেনাল পোর্টাল সিস্টেমও দেখা যায়। তাহলে আপনাকে যদি ভেনাস সিস্টেম ডেসক্রাইব করতে বলে পুরো জিনিসটা আপনি ডেসক্রাইব করবেন। তাহলে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেনাস সিস্টেমের ফিগার। তো তার মধ্যে এটা হচ্ছে হার্ট। এই হার্টে বডির বিভিন্ন জায়গা থেকে, এগুলো সবগুলো হচ্ছে ভেইন, ভেইনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টে আসছে। এখন এটা আমাকে একটু এক্সপ্লেন করতে হবে। এটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে কিডনি। এই যে এখানে এই দুটো হচ্ছে কিডনি। তো বডির বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন অর্গান থেকে হার্টে কার্বন ডাইঅক্সাইড এনরিচ ব্লাডটা ক্যারি করে নিয়ে আসে প্রধান তিনটা ভেইন। কয়টা ভেইন? তিনটা ভেইন। তার মধ্যে একটা ভেইনের নাম হচ্ছে এটা অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। এটা এদিকে একটা আছে, এদিকে একটা আছে, তাহলে ওয়ান পেয়ার অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন। তারপর নিচ থেকে দুইটা ভেইন আসছে, এই দুইটা, এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। আর ওয়ান পেয়ার জুগুলার ভেইন, যেটা নেক রিজিয়ন থেকে সাধারণত ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তাহলে রুই মাছের ভেনাস সিস্টেমে টোটাল তিনটা মেন ভেইন আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন,
ওয়ান পেয়ার ইনফেরিয়র জুগুলার ভেন আর ওয়ান পেয়ার পোস্টেরিয়র কার্ডিনাল ভেন। এই 3 পেয়ার অফ ভেন দিয়ে মেনলি সব ধরনের ব্লাড হার্টে আসে। তাহলে এই 3 ধরনের ভেন, জুগুলার ভেন, অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেন অ্যান্ড পোস্টেরিয়র কার্ডিনাল ভেন মিট টুগেদার। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এই 3 ধরনের ভেন একসাথে এসে কানেক্ট হয় নিয়ার টু হার্ট, হার্টের কাছে এসে একটা জায়গায় কানেক্ট হয়। যে জায়গায় কানেক্ট হয় ওই জায়গাটাকে বলা হচ্ছে ডাক্টাস কুভেরি। এই ডাক্টাস কুভেরিটা একটা সোয়েল আপ একটা পার্ট নিয়ার টু দ্য হার্ট। কেন? কারণ সব ভেন থেকে যখন ডিঅক্সিজেনের ব্লাডটা এখানে আসবে, ব্লাডের প্রেশারটা অনেক বেড়ে যায়। প্রেশারটাকে রিডিউস করার জন্য মূলত এই ডাক্টাস কুভেরিটা থাকে। এখন আসো, তাহলে অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেন এবং জুগুলার ভেন দিয়ে হেড রিজিয়ন থেকে ডিঅক্সিনেটেড ব্লাডটা হার্টে আসবে এবং বডির লোয়ার পার্ট থেকে ডিঅক্সিনেটেড ব্লাডটা এই পোস্টেরিয়র কার্ডিনাল ভেন দিয়ে হার্টে যাবে। এটা গেল মেন পয়েন্ট। এরপরে যদি একটু দেখি, কডাল ভেন থেকে প্রধান 2টা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, যেটা সাধারণত রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন, সেটা ডিরেক্টলি কিন্তু হার্টে চলে যায়। কিন্তু যেটা লেফট কার্ডিনাল ভেন, কডাল ভেন, সেটা প্রথমে যাচ্ছে কিডনিতে। ওই জন্য এটাকে বলা হচ্ছে রেনাল পোর্টাল ভেন। রেনাল পোর্টাল ভেন প্রথমে কিডনিতে গেল, যেহেতু ইন্টারমিডিয়েট অর্গান হিসেবে কিডনিকে ইউজ করছে। সেখান থেকে সে তোমার লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন হয়ে হার্টে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা রাইট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন, সেটা ডিরেক্টলি হার্টে ব্লাড সাপ্লাই দিচ্ছে। কিন্তু যেটা তোমার লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন, সেটা প্রডিউস হচ্ছে কিডনি থেকে। প্রথমে কডাল ভেনটা কিডনিতে ঢুকে রেনাল পোর্টাল ভেন হিসেবে, রেনাল পোর্টাল ভেন পরবর্তীতে তৈরি করে হচ্ছে লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন, যেটা ব্লাডটা ক্যারি করে নিয়ে যাবে হার্টে। এতটুকু গেল। এরপরে রাইট এবং লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন আবার নিজেদের মধ্যে কানেক্ট থাকবে একটা তোমার শর্ট একটা ভেন দিয়ে, যেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস গেল। এরপর এখন প্রশ্ন হচ্ছে, রাইট এবং লেফট পোস্টেরিয়র কার্ডিনাল ভেন ব্লাডগুলো কালেক্ট করে কোত্থেকে? তাহলে ব্লাডগুলো কালেক্ট করে বডির বিভিন্ন অর্গান থেকে। তাহলে বডির বিভিন্ন অর্গান থেকে যে ভেনগুলো ব্লাডগুলো কালেক্ট করে নিয়ে আসে, তাদেরকে বলা হচ্ছে সেগমেন্টাল ভেন। একটু খেয়াল করে দেখো, এই যে ছোটো ছোটো ভেনগুলো হচ্ছে সেগমেন্টাল ভেন। এই সেগমেন্টাল ভেনগুলো বডির বিভিন্ন পার্টস থেকে ব্লাডগুলো কালেক্ট করে এনে এই যে মেইন পোস্টেরিয়র কার্ডিনাল ভেনে প্রোভাইড করে। মেইন পোস্টেরিয়র কার্ডিনাল ভেনগুলো তখন হার্টে ব্লাডটা নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মূলত ভেনাস সিস্টেম। আরেকটা পার্ট রয়ে গেছে এখানে, কডাল ভেন থেকে আবার একটা ব্রাঞ্চ, ভেনের একটা ব্রাঞ্চ লিভারে যায়, যেটাকে বলা হয় হ্যাপাটিক পোর্টাল ভেন। লিভার থেকে সে কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্ট করে কোথায়? হার্টে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুই ফিশে 2 ধরনের পোর্টাল ভেন আছে, একটা হচ্ছে রেনাল পোর্টাল ভেন, একটা হচ্ছে কি হ্যাপাটিক পোর্টাল ভেন। আশা করি এতটুকু পরীক্ষা আসলে পারবে। তাহলে ভেনাস সিস্টেমটা ডিসক্রাইব করে দিলাম। এরপর অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসছে, লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ রুই ফিশ ইজ এ সিঙ্গল সার্কিট সার্কুলেশন। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে হার্ট থেকে ডিঅক্সিনেটেড ব্লাডটা প্রথমে গেছে কোথায়? ভেন্ট্রাল আওয়ার্টাতে। ভেন্ট্রাল আওয়ার্টাতে কি গেছে? 4 পেয়ার অফ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিতে। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি থেকে গেছে গিলসে। গিলস থেকে কার্বন ডাইঅক্সাইডে বের হয়ে গেছে, অক্সিজেনটা ইনহেল করেছে। তখন অক্সিজেনেটেড ব্লাডটা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারির মাধ্যমে গেছে ডর্সাল আওয়ার্টাতে। ডর্সাল আওয়ার্টার থেকে সাধারণত অক্সিজেনেটেড হয়ে ব্লাডটা গেছে বডিতে। এখানে যে বিষয়টা আসবে, এখানে একটা পয়েন্ট একটু, বডিতে গেছে, বডি থেকে সাধারণত অক্সিজেনটা বডিতে ইউজ হয়ে গেছে। ইউজ হওয়ার পরে সাধারণত সেটা ডিঅক্সিনেটেড হয়ে যায়। ডিঅক্সিনেটেড হয়ে যাওয়ার পরে সে ব্লাডটা আবার হার্টে ব্যাক করলো। তাহলে হার্ট থেকে যে ব্লাডটা তোমার গিলসে গিয়েছিল, সেই ব্লাডটাই আবার পরবর্তীতে হার্টে ব্যাক করেছে। ওভারঅল প্রসেসটা একটা সার্কিটের মাধ্যমে কমপ্লিট হচ্ছে বিধায় এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। আর এখানে খেয়াল করো, হার্ট থেকে গিলস পর্যন্ত এটাকে বলছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল সিস্টেম। গিলস থেকে বডি পর্যন্ত এটাকে বলছে ইফারেন্ট আর্টেরিয়াল সিস্টেম। আর বডি থেকে হার্ট পর্যন্ত এটাকে বলছে ভেনাস সিস্টেম। তাহলে যেহেতু এটা একটা
একটা সিঙ্গেল সার্কিটের মাধ্যমে হচ্ছে, যেখানে এখানে বলা হচ্ছে এটাকে সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। এটা অনেক সময় পরীক্ষায় 4 মার্কসের জন্য আসে। অ্যানালাইজ দ্যাট ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ রুই ফিশ ইজ এ সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। তখন শুধুমাত্র এই পাথওয়েটা ডিসক্রাইব করে দিলে আপনার হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত আমরা দেখতে পেলাম ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ রুই ফিশ। এরপর যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রসেস অফ রুই ফিশ যদি বলি, তো রুই ফিশের রিপ্রোডাক্টিভ প্রসেসটা আসলে এখানে শুধুমাত্র এমসিকিউ আসে, জাস্ট একটু করে দেখে রাখলে হবে। এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ রুই ফিশ, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ রুই ফিশ। মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ রুই ফিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেস্টিস, দুটো টেস্টিস আছে। টেস্টিসে মূলত স্পার্ম তৈরি হয় এবং এই স্পার্মটা ক্যারি হওয়ার জন্য আছে স্পার্ম ডাক্ট। এই স্পার্ম ডাক্টগুলো এই যেই কমন ডাক্টের মাধ্যমে বডি থেকে বের হয় স্পার্মগুলো, সেটাকে বলা হচ্ছে ইউরিনো জেনিটাল অ্যাপারচার, আর তাদের এনাসটা আলাদা থাকে। আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যদি দেখেন, এখানে দুটো ওভারি দেখতে পাচ্ছি, সেখানে কোনো ওভিডাক্ট থাকে না এবং সেটাও বডি থেকে বের হয় যে পথে, সেটাকে বলা হয় ইউরিনো জেনিটাল অ্যাপারচার। তো সাধারণত তাদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ বডির বাইরে পানির মধ্যে। ফিমেল ফিশ তার এগটাকে পানিতে ছেড়ে দেয়, মেল ফিশও তার স্পার্ম থেকে পানিতে ছেড়ে দেয়, ফলে স্পার্ম আর ওভাম ফিউজ হয়ে মূলত তৈরি করে ফার্টিলাইজেশন প্রসেসটা কমপ্লিট করে। তো পরীক্ষার জন্য যেটা আপনাকে দেখতে হবে এখানে, সেটা হচ্ছে ওদের টেস্টিস কয়টা থাকে, দুইটা। এই টেস্টিসগুলো বডির সাথে জয়েন্ট থাকে, যে পার্টটা দিয়ে সেটাকে, যে পেরিটোনিয়াল মেমব্রেন দিয়ে সেটাকে বলা হয় মেসোকায়াম, আর ওভারি বডির সাথে কানেক্ট থাকে যেটা দিয়ে সেটাকে বলা হয় মেসোভেরিয়াম। এই পয়েন্টগুলো জাস্ট এমসিকিউর জন্য একটু দেখে রাখবা, আর কিছু না। এরপরে লাইফ সাইকেল অফ রুই ফিশ, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, রুই ফিশের লাইফ সাইকেল। তো রুই ফিশের যে এগটা, ফার্টিলাইজড এগ, তার ডায়ামিটার হচ্ছে 4.1 থেকে 4.8 মিলিমিটার। এই এগটা যখন নিউলি হ্যাচ হয়, নিউলি হ্যাচ হওয়ার পরে তার বয়স যখন 3 ডেজ হয়, তখন তাকে বলে হ্যাসলিং। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হ্যাসলিং কাকে বলে, শিখে রাখবা। হ্যাসলিংয়ের লেন্থ হচ্ছে 7 মিলিমিটার। এরপরে জুভেনাইলের এজ যখন 3 থেকে 4 ডেজ হয় এবং লেন্থ যখন 12 মিলিমিটার হয়, তখন ওই জুভেনাইলটাকে বলা হয় ফ্রাই। এরপর জুভেনাইলের এজ যখন 9 থেকে 30 ডেজ হয় এবং লেন্থ 30 মিলিমিটার হয়, তখন তাকে বলা হয় ফিঙ্গারলিংস। এবং যখন ম্যাচিউর হয় এবং তার এজ যখন 1.5 থেকে 2 ইয়ার্স হয় এবং সে যখন ব্রিডিং ক্যাপাবিলিটি অর্জন করে, তখন তাকে বলা হয় এডাল্ট ফিশ অথবা ব্রুট ফিশ। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে এক্সপ্লেন দ্য লাইফ সাইকেল অফ রুই ফিশ, তখন এই ফিগারটা দিয়ে এটা এক্সপ্লেন করে দিবা। অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসে হ্যাসলিং কাকে বলে, ফ্রাই কাকে বলে, ফিঙ্গারলিংস কাকে বলে, ব্রুট ফিশ কাকে বলে। আশা করি আনসারটা করতে পারবা। এরপরে কনজারভেশন অফ রুই ফিশ, এটা 4 মার্কসের জন্য আসে। হাউ ক্যান ইউ কনজার্ভ রুই ফিশ ইন ইউর লোকালিটি, তখন এই পয়েন্টগুলো একটা এক্সপ্লেন করে দিবা। এটা ডেসক্রিপটিভ আনসার, এটা শিটে আছে। আশা করি তোমরা এটা পারবে। সো স্যার, এখানে মোটামুটি রুই ফিশের ওভারঅল যে সিকিউ রিলেটেড কোয়েশ্চেনগুলো, সেগুলো আমরা এখানে ডেসক্রাইব করেছি। পরীক্ষা আসলে আশা করি পারবা। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে তুমি ক্লাসে জিজ্ঞেস করে নিবা। আর এখানে শর্ট কোয়েশ্চেন রিলেটেড একটা আমি তোমার লেকচার তৈরি করবো, সেটা আমি পরবর্তীতে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ স্যার।